প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বঙ্গবন্ধু কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী, তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সমাজবিজ্ঞানের, সেখানে আমাদের 2টি অধ্যায় শেষ হয়ে গেছে। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়ে আমাদের ক্লাস, এবং 3য় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। এখানে আমরা কতিপয় সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তাদের যে অবদান, তাদের যে মতামত, তাদের চিন্তা, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো। এবং এখানে আমরা জানি যে আমাদের সমাজবিজ্ঞানে যে বিভিন্ন রকমের চিন্তা তত্ত্ব নির্মাণ করা হয়েছে, সেগুলো কোনো আকস্মিক ঘটনা না। এর পিছনে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের চিন্তাধারা, সমাজ সম্পর্কিত দর্শন, এগুলো কাজ করেছে। এরকম অনেক বহু বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, দার্শনিক, বিভিন্ন রকমের জীববিজ্ঞানী আছেন যারা সমাজবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে যে কয়জন বিজ্ঞানী সম্পর্কে আমরা এখানে জানবো, তারা হলেন ইবনে খালদুন, অগাস্ট কোত, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরখিম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। সেই এই কয়জন সমাজবিজ্ঞানীদের সম্পর্কে আমাদের একটি ধারণা নিব এই অধ্যায়ে আমরা। এরই পরিপ্রেক্ষিতে আজকে প্রথমেই আমরা যার সম্পর্কে আমাদের ক্লাসটা নিব আজকে, তিনি হচ্ছেন ইবনে খালদুন। ইবনে খালদুন আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে অগাস্ট কোতের পাশাপাশি যে নামটি শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, তিনি হলেন ইবনে খালদুন। মুসলিম ঐতিহাসিক, রাজনীতিবিদ ও সমাজ দার্শনিক ইবনে খালদুন 1332 খ্রিস্টাব্দে 27 মে তিউনিসে জন্মগ্রহণ করেন। বসবাসকারী এক আন্দালুসিয়ান মুসলিম স্পেন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ওয়ালিউদ্দিন আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে হাসান ইবনে জাবির ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে খালদুন। তার ডাকনাম আবু জায়েদ এবং তার মূল নাম আব্দুর রহমান। ইবনে খালদুন বাল্যকাল থেকেই প্রখর মেধাবী ছিলেন। 20 বছর বয়সে তিনি তিউনিসে হাফসি সুলতান আবু ইসহাক ইব্রাহিমের খাসমুন্সি নিযুক্ত হন। তারপরে এক পর্যায়ে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন। এরপর তিনি মিশরের প্রধান বিচারপতি নিযুক্ত হন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। খালদুন 17 মার্চ 1406 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে মিশরের কায়রোতে পরলোক গমন করেন। তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে এবং যে মতবাদগুলো তার আছে, তার মধ্যে আল মুকাদ্দিমা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থ কিতাব আল ইবার নামে পরিচিত। গ্রন্থটি 3টি পর্যায়ে বিভক্ত। একটি পর্যায়ের নাম হচ্ছে আল মুকাদ্দিমা, একটি পর্যায় হচ্ছে আল উমরান, আর একটি হচ্ছে আল আসাবিয়া। এই 3টি ভাগে বিভক্ত তার এই মূল গ্রন্থ কিতাব আল ইবার। প্রথম পর্যায়টি, অর্থাৎ যেটা মুকাদ্দিমা নামে পরিচিত, আল মুকাদ্দিমা অর্থাৎ তার যে লেখা, তার ভূমিকা স্বরূপ তিনি সেটা লিখেছিলেন, যার ইংরেজি শিরোনাম ছিল প্রলেগনেমা টু ইউনিভার্সাল হিস্ট্রি। এই অংশে সমাজ ও তার অভ্যন্তরস্থ যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা আছে। দ্বিতীয় পর্যায়ের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো আরবি ভাষায় লিখিত ইবনে খালদুনের সময়ের পূর্বেকার আরবদের ইতিহাস, তাদের বংশ পরম্পরায়, রাজতন্ত্র, সমসাময়িক বিভিন্ন জাতি ও বিখ্যাত মানুষদের সম্পর্কে আলোচনা, এবং তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত বিষয় হলো বারবার বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস। তাহলে আরবি ভাষায় রচিত ইবনে খালদুনের বিশ্ব ইতিহাস সম্পর্কিত কিতাব আল ইবার গ্রন্থটি 7 খণ্ডে সমাপ্ত হয়েছে। এসবের বিষয়বস্তুই পূর্বোক্ত 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম খণ্ড অর্থাৎ মুকাদ্দিমাতে আছে আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান সম্পর্কিত আলোচনা। মুকাদ্দিমা অংশটি ইতিহাসের দর্শন ও সমাজ বিজ্ঞান হিসেবে সর্বজন স্বীকৃত। আরবদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ইতিহাস এবং 14 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন জাতিসমূহের ইতিহাস ধারণ করে আছে 2য় থেকে 5ম খণ্ডে। আর
ষষ্ঠ ও সপ্তম খণ্ড জুড়ে আছে প্রাচীনকাল থেকে শুরু করে ইবনে খালদুনের সময়াবধি বর্বরদের ইতিহাস। ইবনে খালদুন 1380 খ্রিস্টাব্দে কিতাব আল ইবারের প্রথম খণ্ড মুকাদ্দিমা রচনা করেন, আর গ্রন্থটি সপ্তম খণ্ড রচনা শেষ হয় 1392 খ্রিস্টাব্দে। আল উমরান। আল উমরান হচ্ছে ইবনে খালদুনের ইতিহাসকে কেবল লিপিবদ্ধ কাহিনী হিসেবে দেখেননি, বরং তিনি ব্যাখ্যা ও যৌক্তিকতার আলোকে ইতিহাস রচনা করতে চেয়েছেন, যার পরবর্তীতে এক ধরনের সামাজিক দর্শনে পরিণত হয়। তার মতে ইতিহাস পরিবর্তনশীল সমাজের সামগ্রিক পরিবর্তনের সুসংবদ্ধ দলিল। তাই সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক পরিবর্তনের কার্যকারণের দিক লক্ষ্য রাখা যেমন জরুরি, তেমনি তথ্যের সত্যতা ও সুসংবদ্ধতাও নিশ্চিত হওয়া দরকার। ইবনে খালদুন তার নিজের আবিষ্কৃত এ বিজ্ঞানকে স্বাধীন বিজ্ঞান বলে বর্ণনা করেন, যার বিস্তারিত বিবরণ পাওয়া যায় তার মুকাদ্দিমার অন্তর্ভুক্ত আল উমরানে। বিষয়টি তিনি 6টি অংশে ভাগ করেন, যথা মানুষের সাধারণ সমাজ, তার ধরন এবং বিশ্বে তার ভূমিকা, যাযাবর জাতি, উপজাতি ও অসভ্য জাতি, রাজ্য, খলিফার শাসন, সার্বভৌম রাজা এবং রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সভ্য সমাজ, গ্রাম এবং শহর, বাণিজ্য, জীবন ধারণের রীতি ও তার খরচ, আয়, বিজ্ঞান এবং কি করে তা অর্জন করা যায়। এই বিভক্তির ক্রমানুসারে তিনি প্রথম অংশে মানব সমাজ ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এখানে ভূগোল, নৃবিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় জীবনের মনস্তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় অংশে যাযাবর ও বেদুইন সমাজ নিয়ে আলোচনার মধ্যে তার উপস্থাপিত নতুন এক সামাজিক তত্ত্ব আছে, যা আল আসাবিয়া নামে পরিচিত। তৃতীয় অংশে তিনি রাজ্য ও তার সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করেন। এ অংশে খালদুন খ্রিস্টান ও ইহুদিদের রাজনৈতিক সংগঠনের সাথে মুসলিম প্রশাসনিক কাঠামোর তুলনামূলক আলোচনা করেছেন। মুকাদ্দিমার এই অংশটি ইতালীয় সমাজ দার্শনিক ম্যাকিয়াভেলি রচিত দি প্রিন্স গ্রন্থের সাথে তুলনীয়। চতুর্থ অংশে তিনি গ্রাম, শহর, তাদের বৈশিষ্ট্য ও পরিবেশ, রাজার অধীন পদসমূহ, সরকারি অফিস আদালত, কর, যুদ্ধ ও তার পদ্ধতি বিষয়ে আলোচনা করেছেন। পঞ্চম অংশে জীবন ধারণের উপায়, ধনসম্পদ, ব্যবসায় বাণিজ্য, চাহিদা ও সরবরাহ, নির্মাণ, বুনন, চাষাবাদ এবং ওষুধপত্র ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আর সর্বশেষ বা ষষ্ঠ অংশে আছে বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক আলোচনা। বিশেষ করে শিক্ষণ এর মনস্তাত্ত্বিক দিকগুলো এই অংশে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। আল আসাবিয়া। ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু হলো আল আসাবিয়া, যাকে বাংলায় বলা হয় গোষ্ঠী সংহতি। এই গোষ্ঠী সংহতির মূল উৎস হলো রক্ত সম্পর্ক এবং পারিবারিক ঐতিহ্য। সেই সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ও দীর্ঘদিন একত্রে সংগ্রাম করার অনুভূতিও এই সংহতির জন্ম দিতে পারে। খালদুনের মতে এই গোষ্ঠী সংহতি যেমন ধর্মীয় ভিত্তিতে হতে পারে, তেমনি তা ধর্মনিরপেক্ষভাবে নীতির ভিত্তিতে হওয়াও বিচিত্র নয়। তিনি রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, পতন এবং সার্বভৌমত্বের ব্যাখ্যায় এই গোষ্ঠী সংহতিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দাঁড় করিয়েছেন। তিনি রাষ্ট্র ও সমাজের পার্থক্যও নির্দেশ করেছেন। ইবনে খালদুনের মতে উপজাতিদের মধ্যে বেশি গোষ্ঠী সংহতি বিদ্যমান, তাই উপজাতিদের দ্বারা নগর বা শহর পদানত হবার মাধ্যমে সভ্য রাষ্ট্র গড়ে ওঠে। তিনি রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কেও মত প্রকাশ করেন। তার মত অনুযায়ী রাষ্ট্র টিকে থাকার 3টি পর্যায় রয়েছে। প্রতিটি পর্যায়ে 40 বছর ধরে সর্বমোট 120 বছর পর্যন্ত কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে। এছাড়া তিনি যে বিষয়ের উপরে আরও বেশি আলোকপাত করেছেন সেটা হলো আবহাওয়া এবং জলবায়ু। ইবনে খালদুনের মতে পৃথিবীর যেসব দেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেখানে প্রধান বিজ্ঞান ও কলার উদ্ভব হয় এবং খ্যাতনামা শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেন। পাশাপাশি যেসব দেশের জলবায়ু চরম ভাবাপন্ন সেসব দেশের সভ্যতা ও সংস্কৃতি নিম্নমানের হয়ে থাকে। খালদুনের মতে বিষুবরেখার নিকটবর্তী অঞ্চলে বসবাসকারী অত্যাধিক গরমের কারণে প্রগতি অর্জনের পথে বাধাগ্রস্ত হয়। তার মতে চরম উষ্ণ অঞ্চলে জনবসতি কম হওয়ায় কারণে সেখানে জীবনযাত্রা অত্যন্ত কঠোর। অন্যদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে জনবসতি বেশি, আবার এই এলাকার লোকজন সংযমী, মিতব্যয়ী এবং সংস্কৃতিবান হয়। এজন্য সেখানে নতুন নতুন সভ্যতা গড়ে ওঠে। তাদের সংস্কৃতি, আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ স্বাভাবিকভাবেই উন্নত হয়। যেমন গ্রিক, রোমান,
পার্সিয়ান, আরব প্রভৃতি উন্নত জাতির বসবাস নাতিশীতোষ্ণ অঞ্চলে। আধুনিককালের পাশ্চাত্যের দার্শনিক জিন বোডিন, মন্টেস্কো প্রমুখ ইবনে খালদুনের এই তত্ত্ব দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছেন। তাহলে আমরা এখানে দেখব যে ইবনে খালদুন যেমন একদিকে সমাজ, রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন রকম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সকল বিষয় নিয়েই তিনি তার আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন এবং সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তাহলে তারপরেও এতদ সত্ত্বেও আসলে প্রত্যেকটি বিজ্ঞানীদেরই যে মতবাদগুলো আছে তার কিছু সমালোচনাও থাকে। যেমন ইবনে খালদুন এর সমালোচনা হিসেবে আমরা বলতে পারি যে ইবনে খালদুন বহুদিন মানুষের অগোচরে রয়ে গিয়েছিলেন বলা যায়। মানব সমাজে অধ্যয়নে তার উদ্ভাবিত বিজ্ঞানের ধারাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উত্তরসূরির অভাবেই হয়তো তার এই নতুন বিজ্ঞান অর্থাৎ বেশি দূর অগ্রসর হতে পারেনি। এটা ভাগ্যের নির্মম পরিহাস যে চতুর্দশ শতাব্দীতে জন্মগ্রহণকারী এই মনীষীর পাণ্ডিত্য ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছিল তার মৃত্যুর প্রায় 400 বছর পরে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। পরবর্তীকালের সমাজচিন্তায় খালদুনের প্রভাবকে লক্ষ্য করে রাশিয়ান বংশোদ্ভূত মার্কিন সমাজতাত্ত্বিক সরোকিন ও মার্কিন সমাজবিজ্ঞানী ক্যাপলিন খালদুনকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করেন। যদিও সমাজবিজ্ঞান শব্দের উদ্ভাবক হিসেবে সাধারণভাবে আমরা অগাস্টকে সমাজবিজ্ঞানের জনক বলে থাকি, বাংলাদেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম ও ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনক হিসেবেই স্বীকৃতি দেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ইবনে খালদুন সম্পর্কে জানলাম, ইবনে খালদুনের বিভিন্ন চিন্তাভাবনা সম্পর্কে জানলাম। আজকের আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আরেকজন পথিকৃত সমাজবিজ্ঞানী সম্পর্কে জানব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।